ছোটবেলায় শুনতাম পায়ের তলায় সর্ষে, সেই কথাটার মানে এখন আমি বুঝতে পারছি। আমাদের এই যে প্ল্যানগুলো হঠাৎ করে হয়ে যায় এবং আমরা ঘুরতে বেরিয়ে পড়ি, সেটাই মনে হয় প্রবাদ বাক্যটা সত্য করে তোলে। প্ল্যানটা একটু বলি। আজকে সকালে উঠে আমার হাজব্যান্ডের মনে হলো যে সে দেওঘর যাবে, কারণ তার এক প্রিয় বন্ধু তাকে রিকোয়েস্ট করেছে দেওঘরে আসার জন্য। বন্ধুর রিকোয়েস্ট রাখার জন্য তৎক্ষণাৎ টিকিট কেটে আমরা বেরিয়ে পড়লাম দেওঘরের উদ্দেশ্যে। ট্রেনেই ছেলেটির সাথে আলাপ হয় এবং সে আমাদের সাথে এতটাই ফ্রেন্ডলি হয়ে যায় যে মধুপুর থেকে আমাদের জন্য স্পেশাল অর্ডার করে সিঙ্গারা আনায় তার বন্ধুর কাছ থেকে। যোশীটি পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল, তখনও বিকেলের আলো রয়েছে। আমাদের গাড়ি আসবে, তার আগে আমরা একটু চা আর জলখাবার খাবো বলে স্টেশন থেকে বেরোলাম। স্টেশনের বাইরে এসে দেখি স্টেশনের পুরো হুলিয়াই চেঞ্জ হয়ে গেছে। আমি যখন এসেছিলাম তখন হয়তো আমি অনেক ছোট, আর তখন যেরকম দেখতে ছিল এখন সম্পূর্ণ আলাদা। ঈদের চাঁদও উঠে গেছে। আমাদের চা জলখাবার খাওয়ার পর গাড়ি এসে গেছে। গাড়ি আমাদের ডিরেক্ট নিয়ে যাবে যেখানে থাকবো, সেটা হচ্ছে অনুকূল ঠাকুরের যে আশ্রম আছে তার ভেতরে। অ্যাকচুয়ালি যে বন্ধুটি আমাদেরকে ইনভিটেশন পাঠিয়েছেন তিনি অনুকূল আশ্রমের ভেতরেতেই তাদের বাড়ি। আমরা সেই বাড়িতে এসেছি। এই ফ্ল্যাটগুলো ওনাদের যারা স্টাফ রয়েছেন তাদের জন্য। প্রত্যেকটা ফ্ল্যাট একদম ওয়েল অর্গানাইজড, ওয়েল ইকুইপড, সমস্ত রকম ব্যবস্থা করা রয়েছে। আমাদের এখানেই থাকার বন্দোবস্ত হয়েছে। আমি আগেই বাড়ির সবার কাছে পারমিশন নিয়ে নিয়েছি, যেহেতু আমি ভ্লগ দেখাবো এবং বাড়ির ভেতরের সমস্ত অংশ দেখাবো, সেই জন্য পারমিশন নিয়ে নিয়েছি। আমরা সন্ধেবেলা বেরিয়েছি, এখানে যে মেইন জায়গা আছে সেখানে যাব। প্রথম স্নান উৎসবের পুকুর, স্নান উৎসবের পুকুর ঠাকুর ওই প্রত্যন্ত গ্রাম থেকে ওখান থেকে আসতেন, পদ্মার ঢেউয়ে চান করতেন। তো সেখান থেকে আসার পর এই রুক্ষ ঝাড়খণ্ডের এই জায়গাতে ঠাকুরের একবার ইচ্ছা হলো যে ওই ডুব দিয়ে স্নান করবেন, সেই গ্রাম বাংলার ওই সময়ের অনুভূতিটা চান। তো সেই কথাটা ঠাকুর বড়দাকে বললেন। তো বড়দা খুব ভালোবাসতেন ঠাকুরকে। তো বলা মাত্রই এইখানে খুঁড়ে গর্ত খুঁড়ে মানে একটা কৃত্রিম উপায়ে পুকুর তৈরি করা হয়েছে। সেটা হলো স্নান উৎসবের পুকুর। তো সেখানে ঠাকুর স্নান করতেন। ওই যে ক্লক ওয়াশ বানানো হয়েছে। আমরা ঠাকুর প্রদান করে আছি। ঘুরতে ঘুরতে আশ্রমের ইতিহাস সম্পর্কে জানছিলাম। অ্যাকচুয়ালি এটা আমার একদমই অজানা ছিল যে অনুকূল ঠাকুরের আশ্রম কী করে তৈরি হয়েছে বা তিনি কোথাকার মানুষ, সে কোথা থেকে এসেছেন, এটা আমার সত্যই অজানা ছিল। সেই জন্য আমাদের যে দাদা রয়েছে সে আমাকে কিছুটা ব্রিফ করছিলেন। বেশ কিছু জায়গা, যে অঞ্চলগুলো নাম করা, সেই অঞ্চলগুলো আমাদের দেখাচ্ছিলেন যে এই জায়গাতে এই হিস্ট্রি আছে। অনুকূল ঠাকুরের কারেন্ট যে প্রজন্ম তারাই এখন এই আশ্রমের দেখভাল করেন এবং সমস্ত আচার অনুষ্ঠান নিয়মকানুন পালন করেন। মূল সভার শেষে একটু টি ব্রেকের জন্য বাইরে এসেছি। দেওঘরে এসে আমরা মালাই চা খাচ্ছি। বন্ধুত্ব মনে হয় এরকমই হয়, এত বড় হয়ে যাওয়ার পরও যখন আমরা বন্ধুদের সাথে একত্রিত হই তখন যেন সেই ছোটবেলাটাই ফিরে আসে। দেখো এবার খুব মজা লাগছে মনে হচ্ছে। কেন তুই আমায় জ্বালা রোজ? আশ্রমটা ঘুরে ফিরে আসার পর ডিনারের আগে আমরা ছাদে বসেছি, গানের আসর হলো। আচ্ছা, অনেকেই জানেন হয়তো, তাও বলে রাখি যে অনুকূল ঠাকুরের যারা দীক্ষিত তারা সম্পূর্ণ নিরামিষ খাবার খায়। তো আন্টি পেঁয়াজ রসুন ছাড়াই এত সুন্দর রান্না করেন। মেনুতে ছিল রুটি, ডাল, আলুর দম, আলু ভাজা। একসাথে বসে খাচ্ছি, তুলে রাখি ভিডিওতে। কি দেখাচ্ছে? রামকৃষ্ণ পরমহংস দেবে এরকম না, এরকমই তো দেখালি, তাই তো দেখলাম। পরের দিনটা সকালবেলা আমি একাই এক্সপ্লোর করতে বেরোলাম। সাথে নিয়েছিলাম আমি এই দাদাটির একটা ভাইকে। সে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে এখানে কী কী জায়গা আছে, কত লোকজন আসে, কি কি অনুষ্ঠান হয়। তো ফার্স্ট যে জিনিসটা আমায় খুব খুব অ্যাট্রাক্ট করেছিল সেটা হচ্ছে এখানে একটা পাখিরালয় আছে যেখানে সব রকমের পাখি রয়েছে।
রাতের বেলায় সেভাবে কোনো পাখি দেখতে পাইনি, কারণ ওরা ভেতরে ঢুকে যায়। এবার সকালবেলাতে পুরো জায়গাটা ওপেন করে দেওয়া হয় ট্যুরিস্টদের জন্য। সব রকমের পাখি আছে, খাঁচার ভেতরে যেমন আছে বাইরে তো রয়েছেই। এত গাছ রয়েছে, এত সুন্দর জায়গা যেখানে প্রকৃতির সাথে পাখিরা তো আসবেই। আমি ঘুরে ঘুরে সবকটা পাখির খাঁচাতে গিয়ে দেখছিলাম যে কোন ব্রিড রয়েছে, কোন স্পেসিস রয়েছে। অ্যাকচুয়ালি এক একটা খাঁচায় অনেক রকমের পাখিও রয়েছে কম্বিনেশন করে, যারা মূলত ঝগড়া করে না নিজেদের মধ্যে। এই চিড়িয়াখানাটা বা এখানে আর একটা চিড়িয়াখানাও রয়েছে, সেটা এখন ওপেন নেই, সেটা রেনোভেট হচ্ছে। পাখিরালয় যেটা রয়েছে সেটা আমরা ভালো করে ঘুরে ঘুরে দেখছি। একটা জিনিস আমার এখানে এসে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে প্রকৃতির মাঝে থাকা। অ্যাকচুয়ালি আরবানাইজেশনটাকে খুব একটা পাত্তা দেওয়া হয়নি, যেটা রাখা হয়েছে সেটা সম্পূর্ণ প্রকৃতির মধ্যেই, এবং মানুষের সাথে প্রকৃতির মেলবন্ধন হচ্ছে। সকালবেলা প্রচণ্ড রোদ, মানে বেশিক্ষণ গরমে থাকাই যাচ্ছে না, সেই জন্য বেশিক্ষণ ঘোরা সম্ভব ছিল না। আমরা আর একটা দিকেও গেছিলাম যেখান দিয়ে মূল যে সভা বা মূল যে জায়গায় যাওয়া যায়, যেখানে বসে এখানকার যারা গুরু আছেন তারা বাণী দেন, তো সেই অঞ্চলটা রেস্ট্রিক্টেড রয়েছে, ফটোগ্রাফি করা যায় না। এইখানে যে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে এটা নাম আনন্দবাজার। এই যে বিল্ডিংটা, সেখানে প্রতিদিন প্রচুর মানুষের জন্য রান্না হয়, গরিব মানুষের জন্য। টিকিট কেটে লাইন দিতে হয়, তারপর দুপুরবেলা খাওয়া শুরু হয়। যতক্ষণ আমরা ঘুরছিলাম ততক্ষণ আমার হাজব্যান্ড এবং দাদা, ওরা যিনি গানের শিক্ষক, তার সাথে পরিচয় করতে গেছেন। অ্যাকচুয়ালি একটা অনুষ্ঠানের জন্যই আসা আমাদের এখানে, সেটার জন্য কথাবার্তা বলে আমরা মিট করলাম। আমরা আবার একটুখানি এগিয়ে খানিকটা ঘুরবো ঠিক করেছি আজকে, কারণ আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না আজকে। কাল রাতে যে অঞ্চলগুলো ঘুরেছি সেগুলো সকালবেলা দেখতে আরও ভালো লাগছে। জামতলায় জাম রঙের ছাতা নিয়ে, বাহ। এখানে একটা অ্যানিমাল পার্ক মতো আছে, যেটা এখনো রেনোভেট করা হচ্ছে। খুব সুন্দর করে নাকি এটা সাজানো হয়। একটা ছোট জলের ধারাও রয়েছে, ভেতর দিয়ে গেছে পুরো অঞ্চলটার মধ্যে দিয়ে। নিরামিষ খাবারও যে এত সুন্দর করে রান্না করা যায়, সেটা আন্টির খাবার না খেলে বোঝাই যায় না। এত সুন্দর পরিবেশন এবং এত সুন্দর টেস্ট। আমরা তো 3 বেলাই নিরামিষ খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। সন্ধেবেলা অ্যাকচুয়ালি আমরা কিছু প্ল্যান করি, সেটা হচ্ছে যে এখানে বৈদ্যনাথ ধামে পুজো দেব। তো দাদার একজন চেনা জানা রয়েছে, তিনি ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে পুজো দেওয়ার জন্য। তারই উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি। বৈদ্যনাথ ধামেতে আমাদের 7টার সময় যেতে বলেছে, আমাদেরকে যে গেটে নামতে বলেছিল সেখানে নেমেও পড়েছি। মার্কেটের মধ্যে দিয়ে বিভিন্ন দোকান ঘাঁটতে 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 এগোচ্ছি, কারণ সেই ভদ্রলোকটি না এলে তো আমরা ঢুকতে পারবো না, কারণ পুজোরও একটা ব্যাপার আছে, পুজোটা যেটা দেবো সন্ধেবেলা। আমাদের যেটা বলা হয়েছিল যে এই সময়টাতে একটা খুব সুন্দর সন্ধ্যা আরতির মুহূর্ত আমরা ক্যাপচার করতে পারবো। ঢুকেই দেখি প্রচুর মানুষ ওয়েট করছে সেই সন্ধ্যা আরতির জন্য। সন্ধ্যা আরতিটা কী এবং কতটা ইম্প্যাক্টফুল বা কতটা অ্যাট্রাকটিভ, সেটা তখনই বুঝতে পারলাম যখন তারা প্রিপারেশান নিচ্ছিল। সব রকম প্রিপারেশান নিয়ে তারা যখন প্রথম বসলো এবং মন্ত্র উচ্চারণ করতে করতে তারা সন্ধ্যা আরতি শুরু করলো বিভিন্ন পর্যায়ে, তখন সেটা যেন একটা আলাদাই মোহ তৈরি করেছে। জায়ান্ট স্ক্রিনে তখন দেখানো হচ্ছে বৈদ্যনাথের রাজবেশ পরানো।
আধ ঘন্টা ধরে নিষ্ঠা ভরে এই 6 জন পুরোহিত খুব সুন্দর করে সন্ধ্যা আরতি করছে এবং প্রতিবারই হর হর মহাদেব বলা মাত্র একসাথে জনগণ সবাই মিলে হাত তুলে হর হর মহাদেব বলছে। ওদিকে জায়ান্ট স্ক্রিনে বৈদ্যনাথের রাজবেশ পরানো শুরু হয়ে গেছে, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তার উপর রাজবেশ পরানো হবে। ইতিমধ্যে আমরা ভেতরে ঢোকার চান্স পেলাম। আমার সব থেকে অবাক কাণ্ড হচ্ছে বৈদ্যনাথের ভেতরেতে কোনো ছবি বা ভিডিও করার কিন্তু কারোরই পারমিশন থাকে না। যেহেতু আমাদের এক চেনা পরিচিত পুরোহিত নিয়ে গেছিলেন, তো তিনি আমাদেরকে এই আরতি করতে করতে কিছু ভিডিও ক্লিপেজ তুলে দিয়েছিলেন এবং ভিডিও ফটো অনেক কিছুই তুলে দিয়েছিলেন। আর আমাদেরকে বারবার বলছিলেন যে তোমরা এই রীতিগুলো পালন করো, তোমাদের ভালো হবে, মঙ্গল হবে, অ্যাজ আ কাপল তোমাদেরকে আশীর্বাদ করি। তো ওনার জন্যই সম্ভব হয়েছে এই ভেতরে গর্ভগৃহে এই ভিডিওগুলো পাওয়ার বা এই ভিডিওগুলো করার, যেটা কারোর পক্ষে সম্ভব নয়, কারণ ফোনটা বাইরে রেখে যেতে হয় বা ফোনটা অন করা যায় না, প্রচুর টাইট সিকিউরিটি রয়েছে ভেতরে। তো আমরা সমস্ত কটা রিচুয়ালস দেখলাম সন্ধ্যেবেলা, যে কি হয়, সন্ধ্যা আরতি হয় এবং খুব তার মানে রাজবেশের আগে এইভাবে জল ঢেলে শিবকে চান করানো হয়, তারপর রাজবেশ করানো হয়। গর্ভগৃহের ভেতরটা প্রচণ্ড ভিড়, ধাক্কি করে প্রায় আমরা পুজো দিলাম। অ্যাকচুয়ালি ওই দাদাই আমাদের পুজো দিয়েছিলেন, আমরা কিছুই করতে হয়নি, উনি সমস্ত ব্যবস্থা করে আমাদেরকে খুব ভালো করে মন্দির দর্শন করানো, পুজো করানো এবং সন্ধ্যা আরতিও পর্যন্ত করিয়েছেন। এখানেও কিন্তু অলরেডি দুর্গা পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে এবং মন্দির চত্বরেই প্রতিমা নির্মাণ করা হয়। हमको यही दीजिए आशीर्वाद और कुछ हम लोग को थोड़ा वीडियो में डाल लेंगे आपको। ब्लॉग करती है हाँ कर लेंगे। हाँ भेज देंगे आपको। अभी तो तबीयत खराब में क्या फोटो लिए, थोड़ा लुक नहीं थोड़ा ब्लॉग में डालिएगा, इसीलिए बोले नहीं, ये भैया था, मैंने इन लोग को दे दीजिए। ইনি হচ্ছেন সচিন ভাইয়া, যার জন্য আমাদের এই এত সুন্দরভাবে পুজো দেওয়া পসিবল হয়েছে। খুব ভালো মানুষ। আমাদের এখানকার স্পেশাল পরোটা খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করছিলেন। অ্যাকচুয়ালি আমাদের তাড়া ছিল বলে আমরা অতক্ষণ ওয়েট করতে পারিনি, তো অবশেষে আমাদের রিকোয়েস্টে উনি লস্যি খেতে চাইলেন। এই গরমে পেট ঠান্ডা করার জন্য লস্যি ছাড়া আর বেটার অপশান আমি কোনো ফুড অপশান পাইনি সেই মুহূর্তে। আমাদের আরও ফেরার তারা, বারবার ফোন আসছিল যে আমাদের আশ্রমে যেতে হবে, যেখানে অনুষ্ঠান সেখানে যেতে হবে, অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই আমরা কোনো সময় নষ্ট না করে একদম লস্যি খেয়েই বেরিয়ে পড়লাম অনুষ্ঠানের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি যেখানে আমরা অনুষ্ঠানটা হয়েছে সেখানে কোনো ভিডিও করার নিয়ম নেই, রেস্ট্রিক্টেড এরিয়া, সেই জন্য কোনো ভিডিও এখানে পাওয়া যাবে না। বাট এই মুহূর্তগুলো আমার কাছে সব থেকে স্পেশাল, কারণ অজানা জায়গায় গিয়ে অচেনা লোকের সাথে বন্ধুত্ব হওয়া এবং তাদের সাথে মেলামেশা, তাদের কালচারকে বোঝা, এগুলো আমার কাছে একটা অ্যাডভেঞ্চারও বটে এবং কালচারাল এক্সপ্যানশনও বটে। সবাই দিনটা খুব ভালো কাটলো। আনএক্সপেক্টেডলি আমাদের পুজোও হলো এবং সব কিছু মিলিয়ে ঘোরাটা খুবই সফল। পরের দিন আমাদের সকালেই ফেরা, এই কারণে সকাল সকাল উঠেছি। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনে যে টিকিট কাটা হয়েছিল সেগুলো ওয়েটিং ছিল, ক্যান্সেল হয়ে যায়, তারপর আমরা তৎকালে টিকিট কেটে ফিরি। ফেরার সময় একটু মন খারাপ হচ্ছিল বটে, কিন্তু টিল নেক্সট আমরা আবার ওয়েট করব। কথায় আছে না, কোনো জায়গা থেকে না বেরোলে পরের জায়গাটায় যাওয়া যায় না। আমার ভিডিও এখানেই শেষ হলো।